বর্জ্য ও নিষ্কাশন। ওকে, বর্জ্য ও নিষ্কাশন এই অধ্যায়টা থেকে কি এমসিকিউ আসতে পারে, কিভাবে আসতে পারে, সবকিছু নিয়ে আমরা আলোচনা করব। আর তোমাদের মেডিকেলের জন্য আমাদের এই টোটাল ফিচার তোমরা দেখে রাখতে পারো, টার্গেট ডিএমসি 6.0 এইচএসসির পরে পুরো দমে শুরু হবে। আচ্ছা, তো প্রথমে আসি আমরা রেচন অঙ্গ। তো মানুষের মুখ্য রেচন অঙ্গ কোনটা? খেয়াল করো, মুখ্য রেচন অঙ্গ হচ্ছে আমাদের বৃক্ক। ওকে, কি বৃক্ক? আমাদের রেচন অঙ্গের মধ্যে এই যে বৃক্ক, তারপরে হচ্ছে বৃক্কর সাথে এখানে আমাদের কি আছে, এই ইউরেটার, তারপরে মূত্রথলি, ইউরেথ্রা, এই জিনিসগুলো হচ্ছে আমাদের মুখ্য রেচনাঙ্গের মধ্যে। এখন তুমি বলতে পারো মুখ্য রেচনাঙ্গ এখানে কত পার্সেন্ট বর্জ্য নিষ্কাশন হয়? বলা হয় 80% বর্জ্য এর মাধ্যমে নিষ্কাশিত হয়। কত পার্সেন্ট? 80% বর্জ্য এর মাধ্যমে নিষ্কাশিত হয়। এখন বলতে পারো বাকি 20% কিভাবে নিষ্কাশিত হয়? বাকি 20% হয় আমাদের ফুসফুস, আমাদের ত্বক, এই যে ত্বক থেকে যে ঘাম বের হয় সেখানেও বর্জ্য থাকে। সো এইগুলোর মাধ্যমে আমাদের ত্বক, ফুসফুস এদের মাধ্যমে কিন্তু আমাদের বর্জ্যটা নির্গত হচ্ছে। তবে রেচন অঙ্গ অর্থাৎ এই বৃক্কর মাধ্যমে আমাদের 80% বর্জ্য নির্গত হয়। যেমন আমরা বলি এই যে বৃক্ক, দেখো বৃক্কটা কেমন, এই যে শিমবীজের আকৃতির মতো। সো আমি এখানে দুইটা বৃক্ক একটু ড্র করি। এটা হচ্ছে আমাদের তোমার হচ্ছে যে ডান বৃক্ক, এটা বাম বৃক্ক, এগুলো পিছনের দিকে থাকে, এই যে পিছনের দিকে থাকে আমাদের বৃক্কটা। সো এই ডান বৃক্কটা একটু নিচে থাকে, বাম বৃক্কটা একটু উপরে থাকে। খেয়াল করো, এই যে আমি একটু এইভাবে দিই, হ্যাঁ দেখো এইটা একটু উপরে, দেখছো এটা একটু উপরে কেন? কারণ আমাদের ডান পাশে যকৃত থাকে, এই যকৃতের জন্য ডান বৃক্কটা নিচে, বাম বৃক্কটা একটু উপরে। আচ্ছা গেল। এখন এইখান থেকে কি বের হয়? এই যে ইউরেটার, এই যে দেখো ইউরেটার বের হবে, ঠিক আছে? ইউরেটার, এটাকে বলে বৃক্ক, এটা হচ্ছে ইউরেটার, ইউরেটার থাকে, ঠিক আছে? ইউরেটার। এরপরে এইখান থেকে এই যে এই জায়গাগুলো থেকে তোমার থাকে কি এরকম মূত্রথলি, মূত্রথলি, ঠিক আছে? মূত্রথলি, মূত্রথলি, এই মূত্রথলি থেকে এরপরে চলে আসি ইউরেথ্রা, এরপরে কি আসি? ইউরেথ্রা। তাহলে এইগুলো হচ্ছে যে তোমার ওর পুরো রেচন অঙ্গ, মানে আমাদের রেচন অঙ্গের পুরো পার্টটা, ঠিক আছে? বৃক্ক, ইউরেটার, মূত্রথলি বা ইউরিনারি ব্লাডার বলা হয়। এরপরে এখানে ইউরেথ্রা, যেটা দিয়ে আমাদের মূত্র বের হয়। এবং ছেলেদের ক্ষেত্রে কিন্তু, ছেলেদের ক্ষেত্রে মনে রাখবা এই ইউরেথ্রা দিয়েই মূত্র বের হয়, এই ইউরেথ্রা দিয়েই শুক্রাণু বের হয়, ঠিক আছে? এই একটা রাস্তা, কমন রাস্তা। আচ্ছা, তো এগুলো হচ্ছে রেচন অঙ্গের, আমাদের রেচনতন্ত্রের যে পার্টগুলো সেগুলো। আচ্ছা, এবার আসো এখানে কি বলছে, মূত্রথলি হতে মূত্র পরিবহনের কাজ করে কোনটি? এই যে মূত্রথলি থেকে মূত্রটাকে বের করে নিয়ে যাবে কোনটা? আমি দেখালাম, দেখো মূত্রথলি থেকে মূত্রটাকে বের করে নিয়ে যায় এই ইউরেথ্রা। কে নিয়ে যায়? ইউরেথ্রা বা মূত্রনালী। কি না বলা হয়? ইউরেথ্রা বা মূত্রনালী। তাহলে এই যে দেখো ইউরেথ্রা, অ্যান্সারটা কি হবে? ইউরেথ্রা। আচ্ছা, এখন আসো আমাদের প্রধান বর্জ্য পদার্থ কোনটা জানো? আমাদের প্রধান বর্জ্য পদার্থ হচ্ছে, আমাদের প্রধান বর্জ্য কোনটা? ইউরিয়া। প্রধান বর্জ্য কোনটা? ইউরিয়া। এটা সবচেয়ে বেশি থাকে আমাদের বর্জ্য। এই জন্য আমরা যারা মানুষ তাদেরকে বলা হয় ইউরিওটেলিক প্রাণী। এই জন্য যেহেতু আমাদের প্রধান বর্জ্য ইউরিয়া, এই জন্য আমাদেরকে কি বলা হয়? ইউরিওটেলিক প্রাণী। এখন আসো যাদের প্রধান বর্জ্য ইউরিক অ্যাসিড তাদেরকে বলা হয় ইউরিকোটেলিক। ইউরিকোটেলিক, তার মানে কি ওদের বর্জ্য হচ্ছে ইউরিক অ্যাসিড। ওদের প্রধান বর্জ্য কোনটা ভাইয়া? ইউরিক অ্যাসিড। এটা কাদের ক্ষেত্রে তুমি পাবা? এটা পাবা পতঙ্গ, পোকামাকড়, সাপ, এদের বেলায় তুমি কিন্তু এই জিনিসটা পাবা, ঠিক আছে? ইউরিকোটেলিক। আচ্ছা, এটা গেল। এরপরে আসো আমার এইখানে অ্যামোনোটেলিক এক ধরনের প্রাণী আছে, অ্যামোনোটেলিক, যাদের বর্জ্য পদার্থ হচ্ছে অ্যামোনিয়া। যাদের প্রধান বর্জ্য কোনটা? অ্যামোনিয়া, ঠিক আছে? এটা তো মানুষের বর্জ্য পদার্থ, মানুষের প্রধান বর্জ্য ইউরিয়া। কিন্তু কিছু আছে, কিছু প্রাণী আছে যেমন হাইড্রা, খুব কমনলি হাইড্রা। এই হাইড্রার যে প্রধান বর্জ্য, এই বর্জ্যটাকে আমরা বলি ওর বর্জ্য পদার্থ হচ্ছে অ্যামোনিয়া। এই জন্য ওদেরকে বলা হয় অ্যামোনোটেলিক প্রাণী। কি বলা হয়? অ্যামোনোটেলিক। এই হাইড্রা, তারপরে কেঁচো, এদের ক্ষেত্রে বলা হয়। আচ্ছা, সো এগুলো আমরা একটু দেখে নিব যে কাদের প্রধান বর্জ্য কোনটা। হাইড্রার প্রধান বর্জ্য কি? সাপ, পোকামাকড়, এদের প্রধান বর্জ্য কোনটা? আর মানুষের প্রধান বর্জ্য পদার্থ বা আমরা যারা স্তন্য পাই তাদের প্রধান বর্জ্য হচ্ছে এটা, ইউরিয়া। এবার আসো মেডুলার কোন অংশটি রেনাল পেলভিসের সাথে সরাসরি যুক্ত থাকে? এবার আমরা একটু বৃক্কের গঠনটাই যাব। খেয়াল করে বেসিক গঠনটা, এটা তোমাদের সিকিউতেও আসে, তাও একটু আমি জাস্ট হালকা করে আইডিয়া দিয়ে দিচ্ছি। দেখো এটা হচ্ছে ইউরিয়া, মানে ইউরেটারটা বের হয়, এটা হচ্ছে বৃক্ক। তো বৃক্কে তুমি যদি ওর আবরণটা দেখো, ওর আবরণটাকে কি বলে জানো? এই যে একটা আবরণ থাকবে বৃক্কে, এটাকে বলে ক্যাপসুল। এই আবরণটাকে কি বলে বলো তো? ক্যাপসুল, ঠিক আছে? এই আবরণটাকে আমরা কি বলি? ক্যাপসুল। আচ্ছা, এইখানে কি থাকে বলো তো? এরকম এই এই যে এগুলা কি, হ্যাঁ এগুলা কি দেখো, এগুলা কি? এগুলো হচ্ছে এই যে এই জিনিসগুলো হচ্ছে রেনাল পিরামিড। এগুলো কি? এগুলো হচ্ছে রেনাল পিরামিড। ওকে, রেনাল পিরামিড। আচ্ছা, তো এই বাইরের আবরণটাকে আমরা বলতেছি কি? ক্যাপসুল। আচ্ছা, এখন এই যে তোমার হচ্ছে বৃক্কের এই বাইরের অংশটাকে বলা হয় কর্টেক্স। বাইরের অংশকে কি বলে? কর্টেক্স। আর এই ভিতরের এই অংশটাকে বলা হয় মেডুলা। কি বলা হয়? মেডুলা। তাহলে কর্টেক্স এবং মেডুলা, ঠিক আছে? কর্টেক্স এবং মেডুলা, এদের ভিতরেই থাকে এই যে নেফ্রনগুলা এদের ভিতরেই থাকে। নেফ্রনটা কোথায় থাকে? এইখানে এই নেফ্রনগুলা, ওদের ভিতরে এই পুরো জায়গা জুড়ে কর্টেক্স এবং মেডুলার এই জায়গা জুড়ে পুরো নেফ্রনগুলা থাকে। এখন দেখো
মজার ব্যাপার হচ্ছে এই যে নেফ্রনগুলা দেখো সিস্টেমটা কি, নেফ্রনে মূত্র তৈরি হয়, ঠিক আছে, নেফ্রন থেকে এটা যায় কোথায় জানো, নেফ্রন থেকে এটা যায় হচ্ছে আমরা বলি মাইনর ক্যালিক্সে যায়। নেফ্রন থেকে বিভিন্ন নালী, সংগ্রাহী নালীগুলো হয়ে, ঠিক আছে, তারপরে হচ্ছে যে তোমার সবগুলা মিলিত হয়ে এক জায়গায় এসে এরা পরে প্রথমে আসে কোথায়, মাইনর ক্যালিক্স। মনে করো এই পাশে মাইনর ক্যালিক্স থেকে তারপরে এগুলো কোথায় যাবে, মাইনর ক্যালিক্স থেকে এগুলো আসবে মেজর ক্যালিক্স। এই যে এরকম মেজর ক্যালিক্স, তাহলে মাইনর ক্যালিক্স, এরপরে এটা আসে কোথায়, মেজর ক্যালিক্স মাইনর ক্যালিক্স থেকে মেজর ক্যালিক্স ফাইনালি এই মেজর ক্যালিক্স গুলা মূত্রটাকে নিয়ে আসে কোথায়, এই যে ফাঁকা জায়গা, এটাকে বলে পেলভিস। এটাকে বলে পেলভিস। তাহলে এই মেজর ক্যালিক্সটা এরপরে নিয়ে আসে পেলভিস এরিয়াতে। কোথায় নিয়ে আসে, পেলভিস অঞ্চলে এই জিনিসটাকে নিয়ে আসে। তাহলে আমরা মেডুলার কোন অংশটি রেনাল পেলভিসের সাথে সরাসরি ভাবে সংযুক্ত, এটা হচ্ছে এই যে ক্যালিক্স, মেজর ক্যালিক্স। দেখো কারণ এই যে এটা হচ্ছে পেলভিসে মূত্রগুলোকে নিয়ে আসে কে, এই যে মেজর ক্যালিক্সকে মূত্রটা দেয় কে, মাইনর ক্যালিক্স মূত্রগুলো নিয়ে আসে নেফ্রন থেকে। এটা হচ্ছে ওদের ফ্লো চার্টটা মাথায় রাখবা যে কিভাবে আসে। এখন তুমি দেখো বৃক্কের বাইরের অংশটা কি, উত্তল, ভিতরের অংশটা কি, অবতল। এটা তো বুঝো, বাইরের অংশটা দেখলেই বোঝা যাচ্ছে উত্তল, ভিতরের অংশটা অবতল। ওকে ফাইন। এরপরে আসো এই অঞ্চলটাকে, এই যে যেখান দিয়ে তোমার এই যে রেনাল ধমনী ঢুকে রেনাল শিরা বের হয়, তাই না? সবসময় মনে রাখবে যে কোনো অঙ্গের ঢুকে কোনটা, ধমনী, বের হয় কোনটা, শিরা। ধমনী ঢুকে অক্সিজেন দিয়ে আসে আর শিরাটা কার্বন ডাইঅক্সাইড বের করে নিয়ে আসে। ওকে, সো এই যে জায়গাটা দিয়ে এরা প্রবেশ করে, এই জায়গাটাকে বলা হয় কি, হাইলাম। এটাকে কি বলে, হাইলাম। ঠিক আছে, হাইলাম, বৃক্কের হাইলাম, মানে যেটা দিয়ে প্রবেশ করবে, ঢুকবে বের হবে, এই অঞ্চলটাকে বলে হাইলাম। তো আমরা এই ব্যাপারগুলো এখানে ক্লিয়ার? হ্যাঁ, ওকে। হাইলামের তারপরে তোমার এই জায়গায় এখন মাইনর ক্যালিক্স কয়টা আছে জানো, 8 থেকে 14টা। মাইনর ক্যালিক্স কয়টা, 8 থেকে 14টা। মেজর ক্যালিক্স কয়টা, মেজর ক্যালিক্স হচ্ছে মাত্র 2 থেকে 3টা থাকবে। মেজর ক্যালিক্স কয়টা থাকবে, 2 থেকে 3টা মেজর ক্যালিক্স থাকে। তো এইগুলো হচ্ছে যে তোমার ওর টোটাল ব্যাপার, যে একটা বৃক্কের গঠনের তোমার যা একটু জানা লাগবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। আচ্ছা, ফাইন। এবার আসো এখান থেকে যে বৃক্কের কাজে আমরা চলে যাব। বৃক্কের কাজে এই যে যেমন রেনিন কে তৈরি করে, রেনিন তৈরি করে বৃক্ক রেনিন তৈরি করে, এরিথ্রোপোয়েটিন তৈরি করে। এই দুইটা ইম্পর্টেন্ট জিনিস তৈরি করে। এই রেনিন কি করে জানো, কাকে সক্রিয় করে, সে অ্যাঞ্জিওটেনসিন হরমোনকে সক্রিয় করে। অ্যাঞ্জিওটেনসিনকে সে কি করে, সক্রিয় করে। এই অ্যাঞ্জিওটেনসিন আবার তোমার হচ্ছে রক্তচাপ নিয়ন্ত্রণ করে, হ্যাঁ, এগুলো করে। তো অ্যাঞ্জিওটেনসিনকে সক্রিয় করে রেনিন এনজাইম। এটা কোথা থেকে বের হয়, বৃক্ক থেকে বের হয়। আচ্ছা, এরপরে আসো এই জায়গায় আমরা যদি বলি বৃক্কের এই কোথায়, আচ্ছা এটা গেল, ঠিক আছে, বৃক্কের কাজ। তাহলে বৃক্ক এই রেনিনের পাশাপাশি আর কি তৈরি করে, সে আর কি তৈরি করবে, সে এরিথ্রোপোয়েটিন তৈরি করে। এরিথ্রোপোয়েটিন তৈরি করবে। সে কি তৈরি করবে, এরিথ্রোপোয়েটিন তৈরি করবে। এই এরিথ্রোপোয়েটিন কি করে বলতো, ও আরবিসি তৈরি করে, তৈরি করতে সহায়তা করে। এইটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, গেল এটা আমাদের। এখন এই যে মূত্রথলি, আমরা বৃক্কের ব্যাপার জানলাম। একটা জিনিস জানো, মূত্রথলি যে আমরা পড়ি, এই মূত্রথলি কি পেশি দিয়ে গঠিত জানো, ওর পেশিটার নাম কি, মূত্রথলির পেশির নাম হচ্ছে ভাইয়া ডেট্রুসর পেশি। কি পেশি, ডেট্রুসর পেশি থাকে। মূত্রথলিতে কোন পেশি থাকবে ভাইয়া, ডেট্রুসর পেশি থাকে। ওকে, ক্লিয়ার? মূত্রথলিতে কোন পেশি থাকবে ভাইয়া, ডেট্রুসর পেশি। আচ্ছা, ওর কতটুকু জমা হলে মূত্রত্যাগের ইচ্ছা জাগে, মূত্রত্যাগ এটার ইচ্ছাটা জাগে কখন, মূত্রত্যাগ ইচ্ছা কতটুকু মূত্র জমা হলে এটা থাকে, 280 থেকে 320। কত, 280 থেকে 320 ml। 280 থেকে 320 ml মূত্র এখানে জমা থাকলে মূত্রত্যাগের ইচ্ছাটা জাগবে, মূত্রত্যাগের ইচ্ছা জাগে। ওকে, তাহলে এই জিনিসটুকু আমরা একটু মূত্রথলি থেকে মাথায় রাখবো, তাহলে আমাদের মোটামুটি হয়ে যাবে। বৃক্কের গঠনের যে ইম্পর্টেন্ট তথ্য সেগুলো তোমাদের সাথে ভাই আলোচনা করে দিলাম। এখন আসি আমরা বৃক্কের গঠনে গঠনিক ও কার্যিক একককে কি বলে, গাঠনিক ও কার্যিক একক। বৃক্কের একক বললে আমরা বলি কি, নেফ্রন। সহজ কথা, নেফ্রন। ঠিক আছে, নেফ্রন। আচ্ছা, এখন আসো এই নেফ্রনের কি কি পার্ট আছে। আচ্ছা, দেখি আমরা এই যে নেফ্রনের কথা বলা হয়, এই নেফ্রনে ভাই আমরা দুইটা পার্ট, একটা হচ্ছে রেনাল কর্পাসল, একটা হচ্ছে রেনাল টিউবিউল। ওকে, রেনাল কর্পাসল, রেনাল টিউবিউল। এখন এই রেনাল কর্পাসলের মধ্যে কি আছে দেখো, গ্লোমেরুলাস, আরটা হচ্ছে বোমেন্স ক্যাপসুল। ঠিক আছে, এটা তাহলে গ্লোমেরুলাস এবং বোমেন্স ক্যাপসুল। আর রেনাল টিউবিউলের মধ্যে আমাদের আছে যত টিউবিউল, এই যে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, হ্যাঁ, হেনলি লুপ, সংগ্রাহী নালিকা, এগুলো হচ্ছে তোমার রেনাল টিউবিউলের মধ্যে।
তাহলে রেনাল টিউবিউলের মধ্যে কি কি? প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, হেনলিজ লুপ, HL হেনলিজ লুপ, এবং ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, দূরবর্তী পেঁচানো নালিকা। এটার আরেকটা নাম কি বাংলায় কি বলি? দূরবর্তী পেঁচানো নালিকা। এটাকে বলে নিকটবর্তী পেঁচানো নালিকা, আমরা দেখাবো ছবিতে। হেনলির লুপ। তো এইগুলো হচ্ছে নেফ্রনের বিভিন্ন পার্ট। এখন আমি যদি আরেকটু ভিতরে যাই, আসো একটা নেফ্রনের গঠনে যদি আমরা দেখি, তাহলে দেখো এটা মনে করো একটা বোমেন্স ক্যাপসুল। এটা কি? একটা ক্যাপসুল, ঠিক আছে, 2 স্তরে বোমেন্স ক্যাপসুল। এই বোমেন্স ক্যাপসুলের এই বাইরের লেয়ারটাকে বলা হয় প্যারাইটাল লেয়ার। কি নাম? প্যারাইটাল। 2 স্তর তো, তাহলে যে কোনো কিছুর বাইরের লেয়ারটা প্যারাইটাল, ভিতরের লেয়ারটাকে বলা হয় ভিসেরাল। ভিতরের লেয়ারটাকে কি বলা হয়? ভিসেরাল। ওকে ওকে। এরপরে আসো, এইখানে থাকে বিশেষ কিছু কোষ, এখানে থাকবে বিশেষ কিছু কোষ। এই কোষগুলাকে আমরা কি বলবো? এই কোষগুলাকে বলবো আমরা, এটাকে কি বলবো? এটাকে বলবো পোডোসাইট। কি বলা হয়? পোডোসাইট। ওকে, এটাকে কি বলা হবে? এই যে কোষগুলা, এই কোষগুলাকে বলা হয় পোডোসাইট। আচ্ছা ফাইন। এরপরে দেখো, এই পোডোসাইট কোষগুলা কি ভিসারাল স্তরে থাকে। এটা হচ্ছে বোমেন্স ক্যাপসুল। এই পুরো জিনিসটাকে আমরা বলতেছি বোমেন্স ক্যাপসুল। ক্যাপসুলের মতো বোমেন্স, বিজ্ঞানীর নাম অনুসারে নামটা হয়েছে বোমেন্স ক্যাপসুল। এবার এইখানে আসে কি? এফারেন্ট, এফারেন্ট আর্টেরিয়ল। এফারেন্ট আর্টেরিয়ল, এটাকে বলে এফারেন্ট ধমনী। এফারেন্ট, এফারেন্ট ধমনী। এইটাই সে এইখানে এরকম জালিকাকার, জালের মতো এরকম পেঁচায়, হ্যাঁ, জালের মতো এই অংশটাকে, জালের মতো পেঁচানো এই অংশটাকে বলে গ্লোমেরুলাস। এই গ্লোমেরুলাস থেকে এরপরে এটা যেটা বের হয়, এই এখান থেকে যেটা বের হয়ে যায় সেটাকে বলা হয় ইফারেন্ট। তাহলে এফারেন্ট দিয়ে ঢুকে, ইফারেন্ট দিয়ে বের হয়। এফারেন্ট দিয়ে ঢুকবে, ইফারেন্ট দিয়ে বের হবে, ঠিক আছে, এটা বের হয়ে এলো। তো এই যে জিনিসটা এখান দিয়ে ঢুকলো, এই জিনিসটাকে কি বলে? এটাকেই বলে গ্লোমেরুলাস। এই অংশটাকেই বলে কি? গ্লোমেরুলাস। ওকে, গ্লোমেরুলাস। এরপরে আসো, এবার এখান থেকে এই বোমেন্স ক্যাপসুল থেকে আমার কি আসে? এরকম দেখো, এই জিনিসটাকে কি বলে? প্রক্সিমাল পেঁচানো নালিকা। প্রক্সিমাল পেঁচানো নালিকা। তারপরে এখান থেকে একটা লুপের মতো এরকম যাবে, ঠিক আছে, এটাকে বলে হেনলিজ লুপ। এটাকে কি বলে? হেনলিজ লুপ। তারপরে এইখানে এরকম আরেকটা পেঁচানো নালিকা হয়, এটাকে বলে দূরবর্তী পেঁচানো নালিকা, ঠিক আছে, দূরবর্তী পেঁচানো নালিকা। ওকে, সো আমরা একটু লেভেলিংটা করি। এটাকে বলি আমরা নিকটবর্তী পেঁচানো। দেখো দেখতে পেঁচানো, সো এটাকে বলতে নিকটবর্তী, নিকটবর্তী পেঁচানো নালিকা, নিকটবর্তী পেঁচানো নালিকা, ঠিক আছে। আর এটাকে বলে হেনলি লুপ, হেনলিজ, হেনলির লুপ, হেনলির লুপ, ঠিক আছে, এটাকে কি বলে? হেনলির লুপ। এই অংশটাকে কি বলে? দূরবর্তী পেঁচানো নালিকা, দূরবর্তী পেঁচানো নালিকা, ঠিক আছে, দূরবর্তী পেঁচানো নালিকা, দূরবর্তী পেঁচানো নালিকা। আর এই একদম এইটাকে বলে সংগ্রাহী নালিকা। আচ্ছা, তো এখন মনে রাখবা, দূরবর্তী পেঁচানো, নিকটবর্তী পেঁচানো, এটা হেনলির লুপ। এই যে নিকটবর্তী পেঁচানো নালিকা, এই নিকটবর্তী পেঁচানো নালিকায় খেয়াল করো, এই নিকটবর্তী পেঁচানো নালিকায় মূলত ম্যাক্সিমাম এই যে যত গ্লুকোজ বলো, ক্লোরাইড, ক্লোরাইড, বাইকার্বনেট, হ্যাঁ, সোডিয়াম, যাই বলো সব, পানি, 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 গ্লুকোজ, সব কিছুর পুনঃশোষণ, মূলত পুনঃশোষণ। হ্যাঁ, এই যে এখান থেকে যখন ছাকনি, গ্লোমেরুলাসটা কি হিসেবে কাজ করে? ছাকনি হিসেবে কাজ করে, তাই না? গ্লোমেরুলাসটা কি হিসেবে কাজ করে? ছাকনি। ছেকে ছেকে যখন রক্ত থেকে ছেকে যখন ও বর্জ্যটাকে এখান দিয়ে বের করে, এই যে বর্জ্যটাকে এখানে বের করে, এই বর্জ্যগুলো যখন, এই বর্জ্যগুলোকে বলা হয় গ্লোমেরুলার ফিল্ট্রেট। কি বলা হয়? গ্লোমেরুলাস থেকে ছাকার পরে যেগুলো বের হয় তাকে বলে গ্লোমেরুলার ফিল্ট্রেট। এই ফিল্ট্রেটটা এখানে এসে ও এই গ্লোমেরুলার ফিল্ট্রেট থেকে ইম্পর্টেন্ট যে জিনিসগুলা, গুরুত্বপূর্ণ জিনিসগুলো ও কি করে? শোষণ করে নেয়। হেনলির লুপও তাই করে, পুনঃশোষণ অনেক কিছু করে, ঠিক আছে, ইম্পর্টেন্ট জিনিস, বাইকার্বনেট, সোডিয়াম, টোডিয়াম, এদেরকে পুনঃশোষণ করে। তবে দূরবর্তী পেঁচানো নালিকার কাজ হচ্ছে, দূরবর্তী পেঁচানো নালিকা কি করে? ও ক্ষরণ করে। কাকে ক্ষরণ? কি ক্ষরণ করবে? এই হাবিজাবি যে বর্জ্য উপাদানগুলো আছে এদেরকে ক্ষরণ করে দিবে, ছেড়ে দিবে। তো এই যে ক্ষরণ করবে, কি ক্ষরণ করবে? দেখো, সোডিয়াম, সরি, এটা আমরা মনে রাখি হ্যাপ দিয়ে। কি ক্ষরণ করবে? হ্যাপ। ও দেখো, হাইড্রোজেন আয়ন ক্ষরণ করবে, তারপরে হচ্ছে অ্যামোনিয়াম আয়ন ক্ষরণ করবে, অ্যামোনিয়াম আয়ন ক্ষরণ করবে, এবং পটাশিয়াম আয়ন ক্ষরণ করবে। এই আয়নগুলোকে সে ক্ষরণ করে দেয়। এই যে দূরবর্তী পেঁচানো নালিকা কি করে? এই বর্জ্য এগুলারে এখানে মূত্রের সাথে বের করে দেয়, ক্ষরণ, যে ভাই তোরা বের হ, বের হ, ওদেরকে বের করে দিবে, এদেরকে এখানে মূত্রের সাথে বের করে দিবে, ঠিক আছে, ওদেরকে এখানে মূত্রের সাথে বের করে দিবে। আচ্ছা, এই কথাটাই বলছে। আচ্ছা ফাইন। আর এই সংগ্রাহী নালিকার এখানে মূলত পানি শোষণ হয়, পানি শোষণ হয়, ঠিক আছে, পানি শোষণ করে। মূত্র থেকে অতিরিক্ত পানি যদি দরকার হয়, পানিটাকে, মূত্র থেকে পানিটাকে নিয়ে নিবে। কে নিবে? সংগ্রাহী নালিকা। এখানে একটা হরমোন কাজ করে। কোন হরমোন? ADH। এই হরমোনটা কাজ করে যে কিনা পানিটাকে শোষণ করে নিতে সাহায্য করে। তাহলে পানিটাকে শোষণ করে নিতে সাহায্য করে কে? এই যে ADH, এটাকে বলে অ্যান্টি ডাইউরেটিক হরমোন। সে কি করবে? পানিটাকে নিয়ে যাবে, সো বাকি মূল মূত্রটা এখান থেকে বের হয়ে যাবে। ওকে, তাহলে এই ব্যাপারগুলো আমরা ক্লিয়ার। নেফ্রনের টোটাল গঠন, নেফ্রনের টোটাল ব্যাপারগুলো একটা
ওভারভিউ তোমাদেরকে আমি এখানে দিয়ে দিলাম, যে তোমরা এই জিনিসটা থেকে বুঝতে পারবা যে কোনো কিছু। এখন এবার দেখো পোডোসাইট কোষ কোথায় পাওয়া যায়। দেখো এই যে প্রশ্নটা করছে, পোডোসাইট কোষ কোথায় পাওয়া যায়, আমি কোথায় দেখাইছি, এই যে ভিতরের দিকে আমরা বলেছিলাম ভিসেরাল স্তরের, এই যে বোমেন্স ক্যাপসুলের ভিতরের স্তরে এই পোডোসাইট কোষটা থাকে। তাহলে আমার অ্যান্সার কি, আমার অ্যান্সার বোমেন্স ক্যাপসুলে, আমার অ্যান্সার কি বোমেন্স ক্যাপসুলে। দেখছো, আচ্ছা প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলের কোষের গঠনটিতে কোনটি থাকে, এইটা একটা ইম্পর্টেন্ট তথ্য। এই যে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলের যে কোষগুলা, মনে করো এটা টিউবিউল, এই যে নালিকা, ধরো এটা নালিকা, এই নালিকার যে কোষগুলো থাকে, এই কোষগুলোর মধ্যে এরকম মাইক্রোভিলাই থাকে, ঠিক আছে, এই ভাজের মতো এরকম মাইক্রোভিলাই থাকবে, এগুলো হচ্ছে মাইক্রোভিলাই। তো এই মাইক্রোভিলাইটা কোথায় থাকে, প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলে আমাদের এই মাইক্রোভিলাইগুলো থাকে, এই মাইক্রোভিলাইগুলো থাকে, ঠিক আছে, মাইক্রোভিলাই থাকে। এখন আসলে নেফ্রন দুই রকম, নেফ্রন ভাগ করা হয় দুই রকম নেফ্রনকে, একটা হচ্ছে সুপারফিশিয়াল কর্টিক্যাল, এটা হচ্ছে কর্টিক্যাল নেফ্রন, যেগুলো কর্টেক্সে থাকে, এই যে বাইরের দিকে থাকে কর্টিক্যাল নেফ্রন, এটা হচ্ছে 85%। আরেকটা হচ্ছে জাক্সটা মেডুলারি, যেটা মেডুলার কাছে থাকে, জাক্সটা মেডুলারি নেফ্রন, এটা কোথায় থাকে, এটা হচ্ছে মাত্র 15%। এটা কত পার্সেন্ট ভাইয়া বলো তো, 15%। তার মানে 15% হচ্ছে জাক্সটা মেডুলারি, অর্থাৎ মেডুলার কাছাকাছি থাকে। কোথায় থাকবে, মেডুলার কাছাকাছি এগুলো থাকবে। নেফ্রনের কোন অংশে সোডিয়ামের পুনঃশোষণ ঘটে না, নেফ্রনের কোন অংশে সোডিয়ামের পুনঃশোষণ ঘটে না, কোথায় কোথায় কোনো শোষণ এগুলো ঘটবে না। আমি আবেগেই বলছি, এই যে দূরবর্তী পেঁচানো নালিকা, এখানে খালি ক্ষরণ ঘটে, এখানে কি ঘটবে, খালি ক্ষরণ, এখানে কি হয়, খালি ক্ষরণ, ওই যে পটাশিয়াম বর্জ্য হাবিজাবি যা আছে এদেরকে বের করে দেবে। এই দূরবর্তী পেঁচানো নালিকায় কোনো শোষণ হয় না, শোষণ হয় না, শোষণ হবে নিকটবর্তী, সংগ্রাহী, হেনলি লুপ, বাকি সব জায়গায় শোষণ হবে, বিভিন্ন জিনিসকে সে ভিতরে ঢুকাবে। কিন্তু দূরবর্তী নালী, পেঁচানো নালিকা, ও ভিতরে শোষণ খুব একটা করে না, ও বাইরে বের করে দেয়, ওর কাজ হচ্ছে বাইরে বের করে দেবে, ঠিক আছে। আমি বাইরে বের করে দেবে, যে পটাশিয়ামকে বের করে দিলাম, হাইড্রোজেন আয়ন, যা যা আমার অপ্রয়োজনীয় ও সবগুলোকে কি করবে, ও সবগুলোকে বের করে দিবে, ঠিক আছে, এই জিনিসটা করে। ওকে, তাহলে আমরা একটা ব্যাপারে এটা বুঝে গেলাম, রাইট, এটা মাথায় রাখবা। তাহলে আমরা নেফ্রন কোন অংশে সোডিয়ামের পুনঃশোষণ ঘটে না, দূরবর্তী পেঁচানো নালিকা। নিকটবর্তী পেঁচানো নালিকার কাজ নয় কোনটি, নয়। আমরা দেখি নিকটবর্তী পেঁচানো নালিকা আসলে কি করে, সবই করে। ও এই যে তোমার ফিল্ট্রেশন করলো, পুনঃশোষণও করলো, ক্ষরণও করলো, কিছু জিনিস যেগুলো দরকার নাই এগুলো নিকটবর্তী পেঁচানো নালিকা কিছু জিনিস বেরও করে দেয়, ক্রিয়েটিনিন, এই বর্জ্যগুলোকে সে বেরও করে দেয়, সেই নিকটবর্তী পেঁচানো নালিকা কি করে, এদেরকে বেরও করে দেয়। কিন্তু ও তো ব্যাপন তো করে না, ব্যাপন আবার কি, এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো, মানে উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বে যাওয়া, এটা তো এখানে ঘটার কিছু নাই। সো ব্যাপন এখানে ঘটবে না, বাকিগুলা ঘটে। কারণ দেখো এখানে একটা জিনিস আমরা বলি, মূত্র তৈরির ধাপ, এটা একটু তোমরা শিখে ফেলো এখন। মূত্রে তৈরির ধাপ, মূত্রের ধাপগুলা কি কি, এটারে আমরা মনে রাখি আনিস দিয়ে। কেন আনিস, খেয়াল করো, আনিস। তাহলে আনিস এটা হচ্ছে আলট্রা ফিল্ট্রেশন, আতে মনে রাখো আলট্রা ফিল্ট্রেশন, মানে একদম কি করবে, গ্লোমেরুলাস একদম ফিল্ট্রেশন করে, ছাকনি করে সব বর্জ্যগুলাকে রক্ত থেকে বের করে দিবে। এরপরে কি হবে, এই যে বর্জ্যগুলা যেগুলো বের হলো, এর মধ্যে কিছু ভালো উপাদান থাকে, ভালো উপাদান থাকে, এদেরকে কি করতে হবে, এটাকে বলে নির্বাচনমূলক পুনঃশোষণ। মানে সবাইকে তো আর পুনঃশোষণ করতে পারবে না, যাদেরকে দরকার নির্বাচন করবে, কাকে দরকার তাদেরকে ওই বর্জ্য থেকে আবার পুনরায় শোষণ করে নিবে, আবার রক্তে নিয়ে নিবে। আর যেগুলো দরকার নাই ওগুলো মূত্র তৈরি করবে, যে বাকি যেগুলো দরকার নাই ওদেরকে মূত্র তৈরি করবে। আর লাস্টলি ওরা আবার কি করে, এই মানে নেফ্রন কি করে, সক্রিয় ক্ষরণ করে। সতে মনে রাখো সক্রিয় ক্ষরণ, মানে যে জিনিসগুলা এখন নেফ্রনের মনে হচ্ছে যে এই জিনিস আরো বের করে দেওয়া ভালো, ও নিজে থেকে সেগুলা ক্ষরণ করে মূত্র দিয়ে বের করে দেয়। তার মানে জিনিসটা হচ্ছে, প্রথমে আমি একবার ছাকবো, একবার চিন্তা করো, আমি একটা জিনিস ছাকবো, ছাকার পরে যেগুলো ময়লা আবর্জনা সেগুলো বের হইলো, ওকে ছাকলাম, গেল। এবার এই যেগুলো ময়লা আবর্জনা বের হলো, এখানে কিছু ভালো জিনিস থাকতে পারে, তাহলে আমি কি করলাম, ভালো জিনিসটাকে পুনরায় শোষণ করে নিলাম, ভালো জিনিসটাকে সরাই নিলাম। আচ্ছা, তাহলে এখন খারাপটাই আছে, শুধু খারাপ। এবার দেখা গেল এই খারাপটার মধ্যে তুমি যদি এখানে মানে আরো কিছু, তোমার মনে হলো আরো কিছু আশেপাশে বর্জ্য উপাদান আছে, ওটারও এটার মধ্যে ছেড়ে দাও। তুমি কি করলো, ক্ষরণ করলা, যে সক্রিয় ক্ষরণ, মানে আমি আরো আমার বর্জ্যগুলাকে আরো এখানে এটার সাথে যুক্ত করে দিলাম। তো এইভাবে করে ফাইনালি মূত্রটা তৈরি হয়ে এটা বের হয়ে যায়। ওকে, এই জিনিসগুলো বলছে। তাহলে এটা হচ্ছে মূত্র তৈরির ধাপ, একটু খেয়াল রাখতে পারো তোমরা, নেফ্রনের ভিতরে এটা তৈরি হয়। তাহলে মূত্র তৈরি হয় কোথায়, নেফ্রনে, বা বৃক্কের ভিতরেই তো নেফ্রনের ভিতরে ধীরে ধীরে মূত্রটা তৈরি হয়। এবার হচ্ছে ইউরিয়া প্রধানত তৈরি হয় কোথায়, ভেরি ইম্পর্টেন্ট, ইউরিয়া তৈরি হয়, মানে এটা অনেকে ভুল করে, ইউরিয়া যে একটা বর্জ্য, এটা তো মূত্রের সাথে বের হয়। এখন এই ইউরিয়া বর্জ্যটা বের হয় বৃক্কের মাধ্যমে, কিন্তু যদি বলে এটা তৈরি হয়েছে কোথায়, তাহলে কিন্তু এটা যকৃতে, এটা আমরা পরিপাক চ্যাপ্টারে পড়েছিলাম যে যকৃতে ইউরিয়াটা তৈরি হয় ডিঅ্যামাইনেশন, অর্নিথিন চক্রের মাধ্যমে এটা তৈরি হয়, অর্নিথিন চক্রের মাধ্যমে। কিন্তু যদি বলে এটা বের হয় বর্জ্য হিসেবে বের হয় কোথায়, তখন অ্যান্সার হবে বৃক্ক। ওকে, এটা খুবই কমন একটা এমসিকিউ, ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ, এটা অনেকবার পড়া হয়েছে, এগুলো আসবে। গ্লোমেরুলার ফিল্ট্রেটে কোনটা থাকে না,
আচ্ছা আসো, গ্লোমেরুলার ফিল্ট্রেটে কোনটা থাকে না? গ্লোমেরুলার ফিল্ট্রেটে সব বর্জ্য উপাদান থাকে। তার মানে ভালো ভালো কিছু জিনিস থাকবে না, ভালো ভালো কিছু জিনিস সহজে থাকে না। এর মধ্যে একটা হচ্ছে এই যে প্রোটিন, প্রোটিন কখনোই থাকবে না, বাকিগুলো থাকবে। ইউরিয়া থাকবে, আয়রন থাকবে, বিভিন্ন আয়ন থাকে, পটাশিয়াম, সোডিয়াম, এগুলোও গ্লোমেরুলার ফিল্ট্রেট। ওই যে গ্লোমেরুলাস থেকে ছেঁকে যেটা বের হয় ওটাকে বলে গ্লোমেরুলার ফিল্ট্রেট। সো এগুলো সবই থাকবে, গ্লুকোজও থাকে, মাঝে মাঝে অল্প অল্প গ্লুকোজ থাকে, কিন্তু প্রোটিন থাকে না। কারণ এই যে গ্লোমেরুলাসটা থাকে, মনে করো এখানে গ্লোমেরুলাস, এই যে গ্লোমেরুলাস, এই গ্লোমেরুলাস দিয়ে ভাইয়া গ্লুকোজটা ছেঁকে বের হতে পারে না। গ্লুকোজ বের হয়, কিন্তু প্রোটিনটা এখান থেকে ছেঁকে বের হতে পারে না। কারণ প্রোটিন কি ঋণাত্মক চার্জ, আর এখানেও ঋণাত্মক চার্জ থাকে। সো ঋণাত্মক ঋণাত্মক কি হয়, বিকর্ষণ হয়। সো প্রোটিনটা কখনো এখান দিয়ে বের হতে পারে না। ওকে, প্রোটিনটা কখনোই এখান দিয়ে বের হতে পারবে না, কারণ এখানেও ঋণাত্মক চার্জ, প্রোটিন নিজেও ঋণাত্মক চার্জ। সো এটা বের হতে পারে না, এইটা হচ্ছে ব্যাপার। আচ্ছা গেল, তাহলে গ্লোমেরুলার ফিল্ট্রেটে কোনটা অনুপস্থিত? প্রোটিন অনুপস্থিত। মানব দেহের দুটি বৃক্কের মাধ্যমে প্রতি মিনিটে কি পরিমাণ রক্ত প্রবাহিত হয়? রক্ত প্রবাহিত হয় ভাইয়া 1200 সিসি। মানব দেহের দুটি বৃক্কে প্রতি মিনিটে 1200 সিসি রক্ত আমাদের দুইটা বৃক্কে প্রবাহিত করে। রক্ত প্রবাহিত হচ্ছে প্রতি মিনিটে 1200 সিসি। ওকে, এটা ইম্পর্টেন্ট তথ্য। এখন কিন্তু কথা হচ্ছে ভাইয়া, মূত্র মানে প্রতি মিনিটে, খেয়াল করো, প্রতি মিনিটে, এই তথ্যটা ইম্পর্টেন্ট, প্রতি মিনিটে গ্লোমেরুলার ফিল্ট্রেট মানে এই যে ছাঁকনি, প্রতি মিনিটে আমাদের দুইটা বৃক্ক মিলায় ছাঁকনি হয়, মানে গ্লোমেরুলার ফিল্ট্রেট কতটুকু তৈরি হয়? গ্লোমেরুলার ফিল্ট্রেট তৈরি প্রতি মিনিটে, গ্লোমেরুলার ফিল্ট্রেট তৈরি হয় 125 সিসি, 125 সিসি। ওকে, তাহলে কতটুকু তৈরি হবে? 125 সিসি গ্লোমেরুলার ফিল্ট্রেট। এর মধ্যে 124 সিসি, 124 সিসি হচ্ছে পুনঃশোষণ। এটা কি হয়? আবার পুনরায় শোষণ হয়ে যায়। 124 সিসি পুনঃশোষণ, বাকি যে 1 সিসি থাকে, এই 1 সিসি মূত্র তৈরি হয়। তাহলে আমরা বলি প্রতি মিনিটে গ্লোমেরুলার ফিল্ট্রেট তৈরি হয় 125 সিসি সেন্টিমিটার কিউব, কিন্তু এর মধ্যে 124 সিসি পুনঃশোষণ হয়ে যায়, আবার এটাকে রক্তে নিয়ে নেওয়া হয়, মাত্র 1 সিসি মূত্রে তৈরি হয়, 1 সিসি মূত্র তৈরি হয়। তাহলে আমাকে যদি বলে প্রতি মিনিটে মূত্র কতটুকু তৈরি হয়? 1 কিউবিক সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 1 কিউবিক সেন্টিমিটার। এই তথ্যটা তোমাদের জানা লাগবে। এটা হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেট বা মূত্র, এগুলোর কথা। আর যদি বলে রক্ত কি পরিমাণ যায় প্রতি মিনিটে, তাহলে হচ্ছে সেটা 1200 সিসি। সেটা কি 1200 সিসি? আচ্ছা, এবার আসো ভাইয়া, দেখো গ্লোমেরুলার ফিল্ট্রেটের অধিকাংশ পুনঃশোষিত হয় কোন অংশে? আমি কিন্তু শুরুতেই একটা কথা বলছি যে এই যে পুনঃশোষণ, এটা ম্যাক্সিমামটা করে নিকটবর্তী পেঁচানো নালিকা। ওকে, এই যে নিকটবর্তী পেঁচানো নালিকাটা থেকে ওই ম্যাক্সিমাম এই সোডিয়াম, ক্লোরাইড, পানি, গ্লুকোজ যা লাগবে সব এই নিকটবর্তী পেঁচানো নালিকা পুনঃশোষণ করে ম্যাক্সিমামটা। আর যদি বলে ক্ষরণ কে করে বেশি, কে ক্ষরণ করতেছে বেশি বেশি জিনিস ক্ষরণ করে, সেটা হবে ডিস্টাল পেঁচানো নালিকা বা দূরবর্তী পেঁচানো নালিকা। ওকে, তাহলে আমাদের এইটা, তাহলে এটা গেল। আর এর কাজ হচ্ছে ক্ষরণ করা। তাহলে পুনঃশোষণ ম্যাক্সিমাম করে হচ্ছে নিকটবর্তী, আর ক্ষরণ করে, বের করে দেয়, বর্জ্য বের করে দেয়, নিজের থেকে বের করে দেয়, সেটা হচ্ছে দূরবর্তী পেঁচানো নালিকা। এই জিনিসটা আমাদের কেয়ারফুলি মনে রাখতে হবে, ঠিক আছে? খুবই সিগনিফিক্যান্ট একটা এমসিকিউ। আচ্ছা আসো, এবার মূত্রের ক্ষরবর্ণ, এই মূত্রের ক্ষরবর্ণের জন্য দায়ী কোনটা? অনেকবার বিভিন্ন জায়গায় আসছে। মূত্রের রংটা কেমন? আসো মূত্রের বৈশিষ্ট্যটা আমাদের পড়তে হবে। মূত্র, দেখো মূত্র রংটা কেমন হয়? ইয়েলো। এটা কেন হয় ইয়েলো? কেন হয়? ইউরোক্রোম। কিসের জন্য? ইউরোক্রোম নামক একটা পদার্থের জন্য এটা হয়। ইউরোক্রোম, এই যে ইউরোক্রোম নামক পদার্থের জন্য মূত্রের রংটা হলুদ হয়। আচ্ছা, এরপরে আসো মূত্রের ইয়েটা কি হয়? ঝাঝালো। কেমন হয়? ঝাঝালো। এটা কেন? ইউরিনোড, মূত্রের গন্ধটা হয় ঝাঝালো। এটা কেন? ইউরিনোডের পদার্থের জন্য হয়। তারপরে মূত্রের পিএইচ কত? মূত্রের পিএইচ হচ্ছে 6, একটু অম্লীয়। মূত্রের পিএইচ কত? 6। ঠিক আছে, মূত্রের পিএইচ কত থাকে ভাইয়া? 6। মূত্রের পিএইচ কত? মূত্রের পিএইচ থাকবে 6। ঠিক আছে, আচ্ছা এরপরে আপেক্ষিক গুরুত্ব নিয়ে একটু বলে। আপেক্ষিক গুরুত্ব 1.008 থেকে 1.03। ঠিক আছে, আপেক্ষিক গুরুত্ব এটা একটু পড়ে নিলা। আপেক্ষিক গুরুত্ব খুব একটা ইম্পর্টেন্ট না, অ্যাডমিশনে বেশি আসে। 1.008 থেকে 1.030, এটা হচ্ছে ওদের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যটুকু মূত্রের মধ্যে তোমরা একটু পড়ে নিবা। এখন মূত্রের প্রধান উপাদানটা কি? এই মূত্রের উপাদানের মধ্যে আমরা কি কি জানি? উপাদানের মধ্যে কি থাকবে? প্রধান ইউরিয়া। ইউরিয়াটা সবচেয়ে বেশি থাকে, মানে পানি তো থাকবে, পানি তো আছেই, পানির সাথে কি থাকে? ইউরিয়া। এটা থেকে 2%, ইউরিয়া থাকে কত? 2%। ক্রিয়েটিনিন এটা থাকে কত? ক্রিয়েটিনিন 0.07%। কত? 0.07% ক্রিয়েটিনিন থাকে। এই ইউরিয়ার ক্রিয়েটিনিনের মানটা মানে একটু পড়ে নিবা, ঠিক আছে? কতটুকু? এখন এই যে দেখো, এই মূত্রে বিদ্যমান নন নাইট্রোজেনাস উপাদান, সবই এগুলো কি? নাইট্রোজেনাস উপাদান। এই যে ইউরিয়া, ইউরিক অ্যাসিড,
অ্যামোনিয়া যাই বের হয় মানে ক্রিয়েটিনিন সবগুলোই কি নাইট্রোজেনাস, মানে নাইট্রোজেন যুক্ত পদার্থ। তবে কিটোন বডিতে কি নাইট্রোজেনাস থাকে? এটা তো কিটোন বডি। কিটোন বডিতে কি থাকে? যে সিও, এখানে তো তোমার নাইট্রোজেনের কিছু নাই। সো কিটোন বডিজ এটা হচ্ছে নন নাইট্রোজেনাস উপাদান। তার মানে বাকিগুলোতে কি আছে? নাইট্রোজেন যুক্ত। তাহলে আমাকে যদি বলে মূত্রের নন নাইট্রোজেনাস কি? কিটোন বডি। ওকে, কিটোন বডি মানে ওইগুলা বাদে বাকি যাই থাকবে এগুলা নন নাইট্রোজেনাস উপাদান। এখন এখানে একটু দেখো, মূত্রে একটা জিনিস মনে রাখো, এগুলো তো থাকে ক্রিয়েটিনিন, ইউরিক অ্যাসিড, ইউরিয়া, এগুলো কমন। এই যে দেখো, মূত্রে যদি কখনো রক্ত থাকে, মূত্রে যদি রক্ত থাকে, এটাকে কি বলে জানো? হিমাচুরিয়া। এটা শিখে রাখো। হিম মানে গ্লোবিন, ওই যে হিমোগ্লোবিন ওই রক্ত, ওটা। মূত্রে যদি রক্ত থাকে, রক্ত হিম, ওই যে হিমোগ্লোবিন, হিমাচুরিয়া। আবার মূত্রে যদি প্রোটিন থাকে কখনো, তাহলে এটাকে কি বলে? প্রোটিনিউরিয়া। ওকে, এটাকে কি বলে? প্রোটিনিউরিয়া। আচ্ছা, মূত্রে যদি গ্লুকোজ থাকে বা শর্করা থাকে, তাহলে এটা কি বলে? গ্লাইকোসুরিয়া। তারপরে মূত্রে যদি বলা হচ্ছে যদি কিটোন বডি থাকে, তাহলে এটাকে কি বলে? কিটোনিউরিয়া। ওকে, কিটোনুরিয়া। ক্লিয়ার? এই জিনিসগুলো হচ্ছে মূত্রের বিভিন্ন ব্যাপার। যে মূত্রে এগুলা যদি থাকে, সবসময় থাকবে এমন না। রক্ত কি সবসময়, মূত্রে কি সবসময় রক্ত? এগুলো বিভিন্ন রোগ বালাই হইলে তখন এই জিনিসগুলো হয়। তো যদি তোমার এটাই বলছে যে প্রোটিন যদি এসে যায়, নর্মালি থাকার কথা না, যদি বেশি প্রোটিন থাকে তাহলে প্রোটিনিউরিয়া, তারপরে যদি কিটোন থাকে কিটোনিউরিয়া, শর্করা থাকলে গ্লাইকোসুরিয়া, রক্ত যদি থাকে মূত্রের সাথে এরকম হয় হিমাচুরিয়া। ওকে, এখন ইউরিয়া বর্জ্য তৈরি হয় যকৃতে প্রোটিন থেকে। ইউরিয়াটা তৈরি হয় কার থেকে জানো? এই ইউরিয়া বর্জ্যটা তৈরি হয় প্রোটিন থেকে ইউরিয়া বর্জ্য তৈরি হয়। আচ্ছা, ইউরিক অ্যাসিড কোথা থেকে তৈরি হয় জানো? ইউরিক অ্যাসিড তৈরি হয় নিউক্লিক অ্যাসিড থেকে। এই যে ডিএনএ আরএনএ এগুলো ভাঙার পরে এই ইউরিক অ্যাসিড তৈরি হয়। ডিএনএ আরএনএ গুলো ভেঙে এই ইউরিক অ্যাসিড নামক বর্জ্য তৈরি করে। ক্রিয়েটিনিন কোথা থেকে তৈরি হয়? ক্রিয়েটিনিন বর্জ্যটা আমাদের দেহের যে পেশি প্রোটিন থাকে না, আমাদের দেহের পেশি প্রোটিন, মনে করো এই যে আমাদের পেশিতে কি থাকে? প্রোটিন। তো আমাদের দেহের পেশি প্রোটিন কন্টিনিউয়াসলি ভাঙে আবার তৈরি হয়। এই যে পেশি প্রোটিন ভাঙলে যে বর্জ্যটা তোমার দেহে তৈরি হবে, সেই বর্জ্যটাকে বলা হয় ক্রিয়েটিনিন। পেশি প্রোটিন ভাঙলে আমাদের যে বর্জ্যটা তৈরি হয় সেটাকে বলা হয় ক্রিয়েটিনিন। ভেরি ইম্পর্টেন্ট, এটা একটু খেয়াল করে পড়বা। তাহলে কোন বর্জ্য থেকে কোনটা তৈরি হয় এইটা আমাদের জন্য একটু সিগনিফিকেন্ট। এই জিনিসগুলো আমরা একটু পড়ে নিলে আমাদের জন্য ভালো। ঠিক আছে? হ্যাঁ, ওকে, তাহলে আমরা মোটামুটি অনেকগুলা জিনিস বুঝলাম। এখানে একটা তথ্য তোমাদের দিয়ে রাখি। হ্যাঁ, ক্রিয়েটিনিনকে কি বলা হয়? ক্রিয়েটিনিনকে আমরা বলি যে এটা দিয়ে আমরা টেস্ট করি। কি করি? ক্রিয়েটিনিনকে ওর নির্দেশক, বৃক্কের রোগ নির্ণয়ের নির্দেশক বলা হয় ক্রিয়েটিনিনকে। কারণ ক্রিয়েটিনিনের মাত্রা দিয়ে আমরা বুঝি যে বৃক্ক ঠিক আছে না সমস্যা আছে। তাহলে বৃক্ক নির্ণয়ের, রোগ নির্ণয়ের নির্দেশক ক্রিয়েটিনিন দিয়ে আমরা করি। ঠিক আছে? বৃক্কের রোগ নির্ণয়ের নির্দেশক, মানে এটা বেড়ে গেলে মানে বৃক্কের কোনো একটা ঝামেলা। ক্রিয়েটিনিন বেড়ে যাওয়া মানে বৃক্কের কোনো একটা ঝামেলা আছে। কারণ ক্রিয়েটিনিন কোনো খাবারের সাথে সম্পর্কিত না। মনে করো তুমি প্রোটিনযুক্ত খাবার বেশি খেলে ইউরিয়া বেশি তৈরি হইতেই পারে তোমার রক্তে, হইতেই পারে। তুমি প্রোটিন বেশি খাইছো, ইউরিয়া বেশি তৈরি হয়েছে। কিন্তু ক্রিয়েটিনিন তো পেশি প্রোটিনের সাথে, এটা তো তুমি খাইলে ক্রিয়েটিনিন বেশি হবে এমন না। ক্রিয়েটিনিন তোমার ডেইলি তৈরি হচ্ছে। এখন এটা তুমি খাওয়ার সাথে সম্পর্কিত না। তার মানে ক্রিয়েটিনিন বেড়ে যাওয়া মানে কি? তোমার বৃক্ক কাজ করতেছে না। কারণ ক্রিয়েটিনিন ডেইলি তৈরি হচ্ছে, বের হচ্ছে। এটা অটোমেটিক। এটা তুমি বাইরে থেকে খাচ্ছ না, বাইরে থেকে ঢুকতেছেও না। তার মানে এইটা রক্তে বেড়ে যাবে কেন? এই কারণ, তার মানে বৃক্ক ঝামেলায় পড়ছে, বৃক্কে কাজ করছে না। সো তখনই তোমার হচ্ছে ক্রিয়েটিনিনটা বেড়ে যাচ্ছে। সো এইটাই বলছে পেশি মানে এই জন্য এটাকে বৃক্ক রোগ নির্ণয়ের নির্দেশক বলে। কারণ এটা দিয়ে আমরা আলাদা করতে পারি যে বৃক্কে ঝামেলা আছে কি নাই। তাৎক্ষণিক বৃক্ক বিকলের লক্ষণ 9 কোনটি? তাৎক্ষণিক বৃক্ক বিকলের লক্ষণ 9। দেখো, বৃক্ক বিকল হলে আমাদের এই লক্ষণগুলো, ফ্ল্যাঙ্ক পেইন, এই যে কোমরের এই জায়গায় ফ্ল্যাঙ্ক পেইন, এই জায়গাগুলো ফ্ল্যাঙ্ক, এই জায়গাটায় ব্যথা করে, শরীর ফুলে যায়, রক্ত পায়খানা হয়, তারপরে কি হয়? উচ্চ রক্তচাপ হয়। তাহলে এগুলো তো আছে বৃক্ক বিকলের লক্ষণ। যদি আমরা যাই, এগুলো আছে। তারপর উচ্চ রক্তচাপ হয়, রক্তচাপ বেড়ে যায়, বমি লাগে। ঠিক আছে? বমি ভাব থাকবে, ওজন কমবে। এগুলো হচ্ছে বৃক্ক বিকলের গ্র্যাজুয়াল কিছু লক্ষণ। শরীর ফুলে যাওয়া, হ্যাঁ, এগুলো হচ্ছে বৃক্ক। ফ্ল্যাঙ্ক পেইন মানে যে এই জায়গাটায় ব্যথা করে, প্রচুর ব্যথা থাকে। ওকে, এখন তোমার এই সমস্যাগুলো দেখা যাবে, কিন্তু তার মানে এখানে বলছে কি লক্ষণ 9 কোনটা? নিম্ন রক্তচাপের লক্ষণ না, ওর এখানে উচ্চ রক্তচাপ। মনে রাখতে হবে এখানে উচ্চ রক্তচাপ। এবং আরেকটা লক্ষণ এখানে থাকে যে মূত্র না হওয়া, মানে অল্প হওয়া বা না হওয়া। ঠিক আছে? মূত্র খুব একটা তৈরি হবে না, এটা হচ্ছে বৃক্ক বিকলের আরেকটা লক্ষণ। তাহলে এগুলা, তার মানে নিম্ন রক্তচাপ, এটা হচ্ছে অ্যান্সার। নিম্ন রক্তচাপ। তাহলে বৃক্ক বিকলের লক্ষণ 9 কোনটা? নিম্ন রক্তচাপ। বাকিগুলা লক্ষণের মধ্যেই পড়ে। পেশি নিঃসৃত কোন রাসায়নিক পদার্থ বৃক্কের কার্যকারিতা নষ্ট করে দেয়? পেশি নিঃসৃত
পেশি নিঃসৃত কোন রাসায়নিক পদার্থ বৃক্কের কার্যকারিতা নষ্ট করে দেয়? এটা হচ্ছে মায়োগ্লোবিন। এই যে পেশি থেকে এই মায়োগ্লোবিনটা যখন মানে আসে, এটা যদি তৈরি হয় এবং এটা যদি বৃক্কে আসে, বৃক্কে বন্ধ করে দেয়, গ্লোমেরুলাসগুলোকে ব্লক করে দেয়, তো এটাকে বলে মায়োগ্লোবিন। এই মায়োগ্লোবিন পদার্থটা বৃক্ককে নষ্ট করে দিতে সক্ষম। তাহলে কি অ্যান্সার? মায়োগ্লোবিন, মায়োগ্লোবিন। আচ্ছা, এখন ধরো এই যে বৃক্কের কার্যকারিতা নষ্ট করে দিল, হ্যাঁ, বৃক্কের কার্যকারিতা নষ্ট করে দিল। এখন এই জায়গায় তোমার বৃক্ক বিকল হলে তুমি কি করবা? বৃক্ক বিকল হলে করণীয় কি? ঠিক আছে, বৃক্ক বিকল হলে কি করবা? 1 নম্বর, পটাশিয়াম কম গ্রহণ করতে হবে। পটাশিয়াম যুক্ত খাবার খাওয়া যাবে না। প্রোটিন কম গ্রহণ করতে হবে, প্রোটিন বেশি খাওয়া যাবে না, তাহলে বর্জ্য বেশি বেশি তৈরি হবে। এখন তোমার বৃক্ক কাজ করে না, তুমি যদি বর্জ্য বেশি বানাও, তোমার দেহে যদি বর্জ্য বেশি তৈরি হয়, তাহলে তো ঝামেলা। পটাশিয়াম কম গ্রহণ, প্রোটিন কম গ্রহণ, ঠিক আছে, প্রোটিন কম গ্রহণ। এখন তুমি আরেকটা কিছু উপায় যেটা আমরা বৃক্ক বিকলের ক্ষেত্রে করি, একটা হচ্ছে ডায়ালাইসিস আমরা করতে পারি। ডায়ালাইসিস, হ্যাঁ, যে মেশিনের মাধ্যমে বর্জ্য পরিষ্কার করব, ডায়ালাইসিস করতে পারি আমরা। হ্যাঁ, ডায়ালাইসিস করতে পারি। আরেকটা করতে পারি বৃক্ক প্রতিস্থাপন। এখন এখানে একটা ব্যাপার, বৃক্ক প্রতিস্থাপনে আমাদের একটা ইম্পর্টেন্ট তথ্য আছে যে এখানে ব্লাড গ্রুপিং ম্যাচ করতে হবে, টিস্যু ম্যাচিং করতে হবে। যার থেকে বৃক্কটা নিবা তুমি, যার বৃক্কটা তোমার এখানে বসাই দিবা, ওই বৃক্কটা রোগ মুক্ত হইতে হবে, ওই লোকের টিস্যুর সাথে তোমার টিস্যু ম্যাচ করতে হবে, এবং ইম্পর্টেন্ট যেটা 48 ঘন্টার মধ্যে স্থাপন করতে হবে। এটা হচ্ছে মেইন কথা। তুমি 48 ঘন্টার মধ্যে ওর থেকে নিয়ে তোমার ভিতরে যেতে হবে। 48 ঘন্টা, তোমার জন্য সময় কতটুকু? 48 ঘন্টা। 48 ঘন্টা, ঠিক আছে, 48 ঘন্টার মধ্যে স্থাপন করে দিতে হবে। 48 ঘন্টার মধ্যে কি করে দিতে হবে? স্থাপন করে দিতে হবে। ঠিক আছে, কত ঘন্টার মধ্যে? 48 ঘন্টার মধ্যে। এটা মাথায় রাখতে হবে, বৃক্ক প্রতিস্থাপন, ডায়ালাইসিস, এই জিনিসগুলো। আচ্ছা, এবার আসো ডায়ালাইসিস পদ্ধতিতে যে অঙ্গের কাজের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়। ডায়ালাইসিস পদ্ধতিতে যে অঙ্গের কাজের, কোনটা? আমরা ডায়ালাইসিস কেন করি? ডায়ালাইসিস দুই ধরনের আছে। একটা হচ্ছে হিমোডায়ালাইসিস, আর একটা হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালাইসিস। ঠিক আছে, দুই ধরনের ডায়ালাইসিস আছে, পেরিটোনিয়াল এবং হিমোডায়ালাইসিস। এখন এই হিমোডায়ালাইসিসটা আমরা সাধারণত করি যেখানে আমরা কি করি, এখান থেকে রক্ত নিয়ে একটা মেশিনে যায়। কারণ কিডনি যখন নষ্ট, তখন তোমার রক্তে অনেক বর্জ্য জমা হয়ে যাবে। কি হবে? বর্জ্য জমা হবে। এই বর্জ্যগুলোকে তো পরিষ্কার করতে হবে। সো এই রক্তগুলাকে কি নেয়, তখন একটা মেশিনে নেয়। মেশিন কি করে? রক্ত থেকে বর্জ্যটাকে আলাদা করে রক্তটাকে আবার তোমার দেহে, ফ্রেশ রক্ত, বর্জ্যবিহীন রক্তটাকে তোমার দেহে আবার ব্যাক করে দেয়। এটাই হচ্ছে ডায়ালাইসিস। তো ডায়ালাইসিস দুই ধরনের, হিমোডায়ালাইসিস। তো এইটা কি করে? এটা বৃক্কের বিকল্প হিসেবে কাজ করে। বৃক্ক যে কাজটা করে আমাদের দেহে, যে বৃক্ক কি করে? বর্জ্যটাকে আলাদা করে রক্তটাকে বিশুদ্ধ করে, রক্তকে পরিশোধিত করে। তো বৃক্কের এই বিকল্প হিসেবে হিমোডায়ালাইসিস বা ডায়ালাইসিস মেশিন এই কাজগুলো করে থাকে। ডায়ালাইসিস কত প্রকার দেখো, আমি মাত্র বললাম 2 প্রকার। হিমোডায়ালাইসিস যেটাকে মেশিনের মাধ্যমে করে, আর পেরিটোনিয়াল ডায়ালাইসিস যেটা এই যে পেটের সাথে এখানে রেখে একটা ব্যাগ লাগায় এটার ভিতরে করে। তো পেরিটোনিয়াল ডায়ালাইসিস খুব একটা চলে না, হিমোডায়ালাইসিসটাই চলে, মেশিনের মাধ্যমে করা হয়। দেখবা কিডনি রোগীদের এরকম মেশিনের একটা এরকম শুয়ে থাকে, পাশে মেশিন থাকে, ডায়ালাইসিস চলতেছে, কয়েক ঘন্টা লাগে, 6 থেকে 7 ঘন্টার মতো লেগে যায়। ঠিক আছে, একটা ডায়ালাইসিস মেশিন থাকবে। তো ওই ডায়ালাইসিং মেশিনে অনেক কিছু থাকে, তাপমাত্রা থাকে, উপাদান থাকে, ওইখানে অনেক ফ্লুইড থাকে, অনেক কিছু, ওরা আয়ন অনেক কিছু ব্যালেন্স করে, সো দ্যাট ওই যে ডায়ালাইসিং মেশিনের ব্যাপারটা, ওটা যেন তোমার রক্তের সাথে মিলে, রক্তের সাথে সামঞ্জস্য রেখে ওটাকে সেট করা হয়েছে। কারণ ওই মেশিন কি করে? তোমার রক্ত থেকে বর্জ্যটাকে আলাদা করবে। হ্যাঁ, বর্জ্যটাকে আলাদা করবে। সো এই জন্য ডায়ালাইসিং ওই মেশিনটাতে এমনভাবে সেট করা থাকে সবকিছু যেন তোমার রক্তের সাথে একটু ম্যাচ করে, নাইলে তো তুমি বিনিময় করতে পারবা না, রক্তের সাথে বিনিময় করতে পারবা না। ওকে, দাতার থেকে বৃক্কে সংগ্রহের কতক্ষণের মধ্যে গ্রহীতার দেহে, এই যে বললাম না, দাতা থেকে তুমি একটা বৃক্ক নিলা, এটা তোমার দেহে বসানোর কত ঘন্টার মধ্যে বসাইতে হবে? ভেরি ইম্পর্টেন্ট তথ্য, 48 ঘন্টার মধ্যে। দেখো, 48 ঘন্টার মধ্যে বসাতে হবে। এবার আসো হরমোনের একটা ব্যাপার। আমরা এই বৃক্কে চ্যাপ্টারে 2টা হরমোনের জিনিস পড়বো। একটা হচ্ছে এডিএইচ নিয়ে, এটা কোথা হতে রক্তস্রোতে ক্ষরিত হয়? এটা আসে মূলত, হ্যাঁ, আচ্ছা, যদি বলে কোথা থেকে রক্তস্রোতে আসে, এটা মূলত আসে পশ্চাৎ পিটুইটারি থেকে। পশ্চাৎ পিটুইটারি থেকে এটা ক্ষরিত হয়। এডিএইচ কি? আচ্ছা, এডিএইচ অ্যান্টি ডায়ুরেটিক হরমোন। ঠিক আছে, এডিএইচ। ওকে, অ্যান্টি ডায়ুরেটিক হরমোন। তো এই যে এডিএইচ এর কথা বলতেছি, এটা তৈরি হয় কোথায়? একটু ভালো করে শিখো। তৈরি হয় এটা হাইপোথ্যালামাসে। তৈরি হবে কোথায়? হাইপোথ্যালামাসে। কিন্তু এটা জমা ও ক্ষরিত হয়, ক্ষরণ মানে এটা জমা থাকবে কোথায়? পশ্চাৎ পিটুইটারিতে। পিটুইটারি গ্রন্থির 2টা অংশ, অগ্র, পশ্চাৎ। এই পশ্চাৎ পিটুইটারিতে এটা থাকবে, পশ্চাৎ পিটুইটারিতে এটা থাকে। ঠিক আছে, এটা
আচ্ছা, এর কাজটা কি? এই যে অ্যান্টিডাইউরেটিক হরমোন, ওর কাজ কি? ওর মূলত কাজ, ও বৃক্ক থেকে পানি পুনঃশোষণ করে। ওর কাজ কি? পানি পুনঃশোষণ করা। যখনই বৃক্ক থেকে পানি পুনঃশোষণ করতে হবে, কাকে লাগবে? এই অ্যান্টিডাইউরেটিক হরমোনটাকে লাগবে। অ্যান্টিডাইউরেটিক হরমোনকে ওর প্রয়োজন হবে। ঠিক আছে, দেখছো? তাহলে এই অ্যান্টিডাইউরেটিকের এতটুকু তথ্যগুলাই তোমার জন্য কাজে লাগবে। এবার আসো, আমাদের এখানে অ্যাঞ্জিওটেনসিন অ্যাড্রিনাল কর্টেক্সকে কোনটি ক্ষরণে উদ্দীপ্ত করে? অ্যাঞ্জিওটেনসিন একটা হরমোন, এটা এসে অ্যাড্রিনাল কর্টেক্সকে কোনটি ক্ষরণে উদ্দীপ্ত করে? একটা অ্যাড্রিনাল গ্রন্থি থেকে অ্যালডোস্টেরন বের হয়। এবার আসো, একটু মজার ব্যাপার। আরেকটা, আমাদের যে দুইটা বৃক্ক থাকে, মনে করো, হ্যাঁ, আমাদের যে দুইটা বৃক্ক থাকে, এই দুইটা বৃক্কের উপরে ক্যাপের মতো গ্রন্থি থাকে একটা। ঠিক আছে, ক্যাপের মতো এরকম একটা গ্রন্থি থাকে। এই গ্রন্থিটাকে বলা হয় অ্যাড্রেনাল গ্রন্থি। কি বলা হয়? অ্যাড্রেনাল গ্রন্থি। এখন দেখো, এই অ্যাড্রেনাল গ্রন্থিটা, অ্যাড্রেনাল গ্রন্থি থেকে কি বের হয়? অ্যালডোস্টেরন, সরি, হ্যাঁ, অ্যাড্রেনাল গ্রন্থি থেকে অ্যালডোস্টেরন হরমোন বের হয়। এটার উদ্দীপনা দেয় কে? এটার উদ্দীপনা দেয় অ্যাঞ্জিওটেনসিন। অ্যাঞ্জিওটেনসিন এই হরমোনটা কি করে? অ্যালডোস্টেরনকে উদ্দীপনা দেয়। এখন এই যে অ্যাড্রেনাল গ্রন্থি থেকে, এই যে বৃক্কের উপরে অ্যাড্রেনাল গ্রন্থি, এইটা থেকে যে অ্যালডোস্টেরন বের হইলো, উদ্দীপনাটা কে দিল? অ্যাঞ্জিওটেনসিন। অ্যাঞ্জিওটেনসিন, এই অ্যালডোস্টেরনের মূল কাজ হচ্ছে ভাই সোডিয়াম শোষণ। একদম ভেরি ইম্পর্টেন্ট, তোমার এটা অনেক আসে। সোডিয়াম শোষণের জন্য কোন হরমোন কাজ করে? অ্যান্সার হচ্ছে অ্যালডোস্টেরন। সোডিয়াম শোষণের জন্য, এই যে বৃক্ক থেকে সোডিয়ামটাকে শোষণ করে নেবে, কোন হরমোন এই কাজটা করে? এটা হবে ভাইয়া অ্যালডোস্টেরন। অ্যালডোস্টেরন। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি এই পার্টটাও ক্লিয়ার। হ্যাঁ, এই পার্টটাও ক্লিয়ার। আচ্ছা, এবার আসো এখান থেকে নেফ্রনের ক্ষেত্রে সঠিক কোনটা? নেফ্রনের ক্ষেত্রে কোনটা সঠিক আমরা দেখি। ভিসেরাল স্তর পোডোসাইট কোষ দ্বারা গঠিত। ওই যে পড়ছিলাম, ইয়েস, ভিসেরাল স্তরে পোডোসাইট থাকে। প্যারাইটাল স্তর আইসাকার এপিথেলিয়াল কোষ, বাইরে আইসাকার এপিথেলিয়াল কোষ থাকে। আর পেয়ালার মতো প্রসারিত অংশকে বোমেন্স ক্যাপসুল বলে। ওই যে বোমেন্স ক্যাপসুল এরকম। তাহলে ওর দুইটা স্তর, ভিসেরাল স্তরে এরকম পোডোসাইট কোষ থাকবে, আর বাইরের স্তরে এই আইসাকার এপিথেলিয়াম, এই যে আইসাকার এপিথেলিয়াম এরকম, আর ভিতরে পোডোসাইট। তো তিনটাই কারেক্ট। সো আমরা অ্যান্সার কি? 1, 2 ও 3। এরপরে আসো, বৃক্কের ক্ষেত্রে সঠিক কোনটা? কি সঠিক বলছে? ওর অবতল অংশের ভাঁজকে হাইলামস বলে। ওই যে কোনটা মনে আছে? আমি বলছি, শিখাইছি, এই যে অবতল অংশের এই যে ভাঁজটা, এই জায়গাটাকে হাইলাস বলে, যেখান দিয়ে ঢুকে। ঠিক আছে, এই অবতল অংশের এই জায়গাটাকে বলে হাইলাস। আচ্ছা, সমগ্র অংশটি ক্যাপসুল দ্বারা গঠিত, বেষ্টিত, সরি। এই যে আবরণটাকে কি বলছিলাম? ক্যাপসুল। শিখো, বাম বৃক্ক ডান বৃক্কের চেয়ে কিছুটা উপরে অবস্থান করে। এই যে বাম পাশের বৃক্ক একটু উপরে, ডান পাশের বৃক্কটা নিচে। কেন? কারণ ডান পাশে আমাদের যকৃত থাকে, যকৃতের জন্য বৃক্কটা একটু নিচে আছে। সো বাম বৃক্কটা উপরে, ডান বৃক্কটা নিচে। এই জিনিসটা আমি তোমাদেরকে শুরুতে কিন্তু শিখাইছি, খেয়াল আছে? এই কথাটা আমি বলছিলাম, ভাইয়ার প্রতিটা কথা তোমরা মনে রাখবা। ঠিক আছে, ভাইয়ার প্রতিটা কথা তোমরা মনে রাখবা। ভাইয়ার কথাগুলাও কিন্তু এগুলো থেকে এমসিকিউ। সো দেখো, এই যে কথাটা তখন বলছিলাম, দেখাইছিলাম তোমাদেরকে, তার মানে এখানেও আমি দেখলাম তিনটাই কারেক্ট, তিনটাই সত্য কথা বৃক্কের ক্ষেত্রে। চিত্রে প্রদর্শিত অঙ্গটা কি দেখা যাচ্ছে? এটা একটা বৃক্কের কথা দেখা যাচ্ছে। ওকে, এখানে বলছে নিউরন নামক একক দিয়ে গঠিত। ভুল, এটা নেফ্রন, তাই না? নেফ্রন। তাহলে এটা তো হবে না, এটা বাদ। নাইট্রোজেন জাত বর্জ্য পদার্থ অপসারণ করে। ওই যে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, এগুলোকে অপসারণ করে। ওকে, কারেক্ট। দেহে পানির ভারসাম্য, এই বৃক্ক কিন্তু কি করে? পানির ভারসাম্য করে। হ্যাঁ, পানি, এই যে পানি, রক্তে পানি বেড়ে গেলে বের করে দেয়, রক্তে পানি কমে গেলে বৃক্ক কি করে? পানিটাকে শোষণ করে, মূত্র থেকে পানি শোষণ করে রক্তে পাঠায় দেয়। পানির ভারসাম্য নিয়ন্ত্রণ করে, অম্ল ক্ষারের ভারসাম্য নিয়ন্ত্রণ করে, আয়নের ভারসাম্য, এই যে সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, বৃক্ক কি করে? পটাশিয়াম আয়নকে বের করে দেয়, সোডিয়াম আয়নকে শোষণ করে। তো এভাবে করে সে আয়নের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। এরপরে কি করে? অম্ল ক্ষার, অম্ল বেড়ে গেলে অম্লটাকে বের করে দেয়, হাইড্রোজেন আয়ন এটাকে বের করে দেয়, অম্ল বেড়ে গেলে এটাকে বের করে দেয়। তো ও অম্ল ক্ষারের ভারসাম্য রক্ষা করে। তার মানে বৃক্ক অনেক ভারসাম্য ইয়ে করে। একই সাথে বৃক্ক কিন্তু, এটা মাথায় রাখবা, ও তো অম্ল ক্ষার ভারসাম্য করে, বৃক্কর একটা কাজ হচ্ছে গ্লুকোনিওজেনেসিস করে। বৃক্ক কি করে? গ্লুকোনিওজেনেসিস করে। এটাও কিন্তু মাথায় রাখবা। আমাদের দেহে গ্লুকোনিওজেনেসিস দুই জায়গায় হয়, যকৃত আর একটা হচ্ছে বৃক্কে। বৃক্কে কি হয়? তোমার নতুন করে গ্লুকোজ তৈরি হতে পারে, এই আমিষগুলা থেকে বৃক্ক কি করে? গ্লুকোজ বানাইতে পারে। সো ও একটা গ্লুকোনিওজেনেসিস করে, এটা বৃক্কের একটা কাজ। অম্ল ক্ষার ভারসাম্য করে, হ্যাঁ, অম্ল ক্ষার ভারসাম্য এটাও করে। ঠিক আছে, এই কথাগুলা বলছে। তাহলে আমরা এখানে দেখলাম প্রথমটা বাদে 2 ও 3 হচ্ছে কারেক্ট। 2 ও 3 কারেক্ট। এ চিহ্নিত অংশটি তৈরিতে অংশগ্রহণকারী উপাদান হলো, এই যে এ চিহ্নিত, এ চিহ্নিত, এটা কি? এটা এখানে দেখাচ্ছে এই যে বোমেন্স ক্যাপসুল, এই যে এ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বোমেন্স ক্যাপসুল, এটা দেখাচ্ছে। তো কি বলছে? পোডোসাইট কোষ থাকে, এখানে ক্যাপসুলার স্পেস থাকে, গ্লোমেরুলার এন্ডোথেলিয়াম থাকে। গ্লোমেরুলার এন্ডোথেলিয়াম এখানে লাগে না, এই দুইটা থাকে। ক্যাপসুলার স্পেস, ক্যাপসুলার স্পেস কোনটা বুঝছো? এই যে বোমেন্স ক্যাপসুল, ওর এই যে দুইটা স্তরের মাঝে যে ফাঁকা জায়গাটা, এটাকে বলে ক্যাপসুলার স্পেস। তাহলে এটা ভিসেরাল, এটা প্যারাইটাল স্তর। তো ভিসেরালে তো পোডোসাইট কোষ থাকে, এই দুইটা কারেক্ট। কিন্তু এই গ্লোমেরুলার এন্ডোথেলিয়াম তো ওর পার্ট না, বোমেন্স ক্যাপসুলার পার্ট না। তাহলে 1 ও 2, 1 ও 2। উল্লেখিত গঠনটির বি চিহ্নিত অংশটির কার্যকারিতা নিয়ন্ত্রণ হরমোন।
এই যে বি চিহ্নিত অংশ, এই যে বি, এই জায়গায় কোন হরমোনটা কাজ করবে? এই জায়গায় কোন হরমোন কাজ করবে? এই যে পানি শোষণ করতে সাধারণত কে সাহায্য করে? এই যে এই জায়গাটা কি হয়, বি চিহ্নিত, এখানে লেবেলিং এ হয়তো একটু ইয়ে থাকতে পারে, তা যাই হোক, এখানে তার মানে বুঝাচ্ছে নিকটবর্তী পেচান নালিকায় শোষণ হয়, পানীয় শোষণ হয়, অনেক কিছুই শোষণ হয়, তাই না? তাহলে এই শোষণের জন্য কোন হরমোন, দেখো এরা কেউ কি শোষণের, এডিএইচ, এডিএইচ কি করে? এই পানি শোষণে সহায়তা করে, তাই না? তাহলে এই যে আমরা নিকটবর্তী পেঁচানো নালিকা, এখানেও কি হয়? পানি শোষণ হয়। সংগ্রাহী নালিকা, এখানেও পানি শোষণ হয়। এদের এই জায়গাগুলোতে পানিটা শোষণ হয়। সো পানি শোষণের কাজ কার? এডিএইচ। কার? এডিএইচ এর কাজ, ঠিক আছে? তাহলে পানি শোষণের কাজ হিসেবে আমরা বলতে পারি এডিএইচ। ওকে, তাহলে আমরা মোটামুটি এই ব্যাপারগুলো ক্লিয়ার। হ্যাঁ, আমরা এই জিনিসগুলো বুঝে গেছি। তো আমাদের এই বর্জ্য নিষ্কাশন চ্যাপ্টারটা আমার মনে হয় তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো ভাইয়ারা। আমি যদি তোমাদেরকে বুঝাতে পারি, ভাইয়াকে কমেন্টে অবশ্যই জানাবা কেমন লাগছে, তোমরা কমেন্টে জানাও। ভাইয়ার ডক্টর হৃদয় ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো, সবকিছু পাবা ইনশাল্লাহ। ফার্দার অ্যাডমিশনও পাবা, সবসময় ভাইয়াকে এগুলোতে পাবা। ওকে, সো আমরা এতটুকু ডান। এরপরে দেখো এখানে উদ্দীপকে উল্লিখিত গ্রন্থি। আচ্ছা, এখানে আরেকটু এমসিকিউটা দেখো। উদ্দীপকে শিক্ষক কি বলছেন? মানুষের বৃক্কের উপর অবস্থিত একটা অন্তঃক্ষরা গ্রন্থি ছাড়াও এডিএইচ নামক হরমোন বৃক্কের কাজে সহায়তা করে। আচ্ছা, বৃক্কের উপর একটা গ্রন্থির কথা বলছেন। এখন বলছে উদ্দীপকে উল্লিখিত গ্রন্থিটা কি? দেখো, দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ করে। ওই যে অ্যাড্রেনাল গ্রন্থি, অ্যাড্রেনাল গ্রন্থি থেকে কি হয়? অ্যাড্রেনাল গ্রন্থি থেকে অ্যালডোস্টেরন, অ্যাড্রেনালিন বের হয়। এই অ্যাড্রেনালিন, অ্যালডোস্টেরন, এটা কি? অ্যাড্রেনালিন কি করে? উষ্ণতা নিয়ন্ত্রণ করে। ভয়, আনন্দ, আমরা ভয় পেয়ে যাই অ্যাড্রেনালিনের জন্য। দেহরসের অভিস্রবণী ঘনত্ব বজায় রাখে। হ্যাঁ, এটাও করে ও। এই টোটাল কাজগুলা, এই যে সোডিয়াম আয়ন শোষণ করে, সবকিছু করে। তার মানে এই তিনটা কাজই অ্যাড্রেনাল গ্রন্থির মাধ্যমে হয়ে থাকে, ঠিক আছে? অভিস্রবণ, এটা তোমরা হরমোনের চ্যাপ্টারটা পড়লে, ওখানে একটা ছক আছে, ওটা পড়লে তোমরা আরো বুঝতে পারবা। উদ্দীপকে যে উল্লিখিত হরমোন, এই যে এডিএইচ নামক যে হরমোনের কথাটা বলছে, দেখো কি বলছে? ও গ্লোমেরুলাসে পুনঃশোষণ করে না। গ্লোমেরুলাসে কেন পুনঃশোষণ করবে? ও তো করে প্রক্সিমাল পেঁচানো নালিকা, সংগ্রাহী নালিকা, এগুলোতে। এখানে করবে না। দেহরসের আয়তন নিয়ন্ত্রণ করে, ওই যে পানি শোষণ করে। এডিএইচ কি করে? পানি শোষণ করে। তো তার মানে সে দেহের আয়তন, রক্তের আয়তনে নিয়ন্ত্রণ করে, লবণের মাত্রা বজায় রাখে, ঠিক আছে? সে কি করে? লবণের মাত্রাটাও বজায় রাখে। লবণের মানে পানি যখন বাড়বে, পানির সাথে লবণও কিছুটা আসে, সো ওই লবণটাও সে বজায় রাখে। কিন্তু গ্লোমেরুলাসে পুনঃশোষণ করে না। গ্লোমেরুলাস তো ছাকে। গ্লোমেরুলাস হচ্ছে একটা ছাকনি, ওখানে পুনঃশোষণ হবে না, ও ছাকে, রক্তটাকে ছেকে ছেকে বর্জ্যগুলোকে আলাদা করে। সো এইটা, সো আমরা এখানে বুঝে গেলাম অ্যান্সার হচ্ছে 2 and 3। সো এই হচ্ছে টোটাল বর্জ্য নিষ্কাশন। ডান। তোমরা এগুলা একটু সলভ করবা, ভাইয়ার টোটাল কনসেপ্টটা পড়ে তোমরা একটু বাসায় যেটা বেশি করবা, জ্ঞানমূলকটা তুমি ভাইয়ার স্লাইড পড়লে তুমি জ্ঞানমূলক অনুধাবন সবই পারবা ইনশাল্লাহ। তবে একটু এই যে এই ধরনের প্রশ্নগুলো তোমরা একটু বাসায় প্র্যাকটিস করবা। তোমাদের একটাই কাজ, টেস্ট পেপারগুলো একটু প্র্যাকটিস করবা, যেগুলো একটু ঘাপলা লাগবে সেগুলো একটু তুমি নিজে বুঝবা। কারণ দেখো, এই জায়গাগুলায় ভাইয়ার কথার মধ্যে কিন্তু অনেক কিছু আছে। যেমন আমি বলছি যে পুনঃশোষণ করে প্রক্সিমাল পেঁচানো নালিকা, হেনলি লুপ, এরা গ্লোমেরুলাস করে না। তার মানে এখানে তুমি বুঝতেই পারতেছো এই অপশনটা বাদ। তো এইভাবে করে ভাইয়ার কথা বা ক্লাসের যে একটু আমি কনসেপ্ট তোমাদেরকে দিছি, এইটুকু করলে কিন্তু তোমার হয়ে যাবে। তারপরে একটু প্র্যাকটিস করবা এই ধরনের প্রশ্নগুলো, উদ্দীপক বা বহু প্রয়োগমূলক যেগুলো, একটু প্র্যাকটিস করলে দেখবা আর কিছুই লাগবে না। দেখবা ভাইয়ার এগুলো পড়লেই তোমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে। সো দ্যাটস ইট বর্জ্য নিষ্কাশন থেকে।